আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সমাসের আরেকটি ভাগ কর্মধারায় সমাস। এর আগে আমরা বিভিন্ন সমাজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্বে তোমাদের আলোচনা করব কর্মধারায় সমাস। কর্মধারায় এই সমাসের যেটি অর্থ, কর্মধারায় কথার অর্থ হচ্ছে বিভাজন নির্ধারক। কর্ম কথার অর্থ হচ্ছে ভেদকর্ম বা বিভাজন, এবং ধারায় কথার অর্থ হচ্ছে ধারক বা নির্ধারক। সেজন্য আমরা বলতে পারি কর্মধারায় সমাসের অর্থ হচ্ছে বিভাজন নির্ধারক। আমরা ইতিপূর্বে যে সমাসগুলো করেছিলাম সেখানে দেখেছিলাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুটো পদই প্রাধান্য পাচ্ছে, বহুব্রীতে কোনো পদই প্রাধান্য পাচ্ছে না। এখন যে সমাজটি দেখব কর্মধারায় সমাস, এক্ষেত্রে আমরা কি দেখব না, দুটো পদ আমরা জানি থাকবে। প্রথমেটা আছে পূর্বপদ, পরেরটা আছে কি পরপদ। কর্মধারায় সমাসে মনে রাখবে পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ, এই দুটো পদে কি থাকবে? কর্মধারায় সমাস সবসময় হচ্ছে বিশেষ্য বিশেষণ পদকে নিয়ে। বিশেষ্য আর কি বললাম, বিশেষণ, এই দুটি পদকে নিয়ে কর্মধারায় সমাস গঠিত হয়। তাই এই সমাসে কোথায় বিশেষ্য পদ থাকবে, কোথায় বিশেষণ পদ থাকবে সে সম্পর্কে বলবো। যে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, কখনো পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, কখনো উভয় পদ বিশেষ্য, কখনো উভয় পদ বিশেষণ। সেজন্য সংজ্ঞাতে এত না লিখে লেখা যেতে পারে কি, যে সমাসের পূর্বপদ এবং পরপদ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন। ভাবাপন্ন কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু হতে পারে। পূর্বপদ বিশেষ্য হতে পারে, পূর্বপদ বিশেষণ হতে পারে, পরপদ বিশেষ্য হতে পারে, পরপদ বিশেষণ হতে পারে, দুটো পদই বিশেষ্য হতে পারে, দুটো পদই বিশেষণ হতে পারে। সেজন্য আমরা বললাম যে সমাসের পূর্বপদ পরপদ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন এবং প্রাধান্য পাইকে পরপদের অর্থ, পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় কর্মধারায় সমাস। একটা উদাহরণে যাব, দেখো। প্রথমে আমরা কি লিখেছি, রক্তচন্দন। রক্তচন্দনের ক্ষেত্রে পূর্বপদ কোনটা? রক্ত। পরপদ কোনটা? চন্দন। তাহলে রক্তচন্দন, আমি বুঝতে পারছি চন্দন কাঠটা আমার বলার উদ্দেশ্য, চন্দন কাঠটার কেমন রং? রক্তের মতো রং। তাহলে প্রাধান্য পাচ্ছে কে? পরপদ। রক্তচন্দন, তাহলে বিশেষ্য কোনটা? পরপদ হচ্ছে বিশেষ্য, তাই বি লিখেছি। বি মানে বিশেষ্য, আর পূর্বপদ কি? বিশেষণ, তাই বিন লিখেছি। তাহলে এখানটায় আমরা কি দেখলাম? পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। সমাসটা করার ক্ষেত্রে মনে রাখতে হবে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যে সাধারণত যে বসে, অথচ বসে, ন্যায় বসে, রূপ বসে, ইত্যাদি ইত্যাদি বসে, ব্যাসবাক্যে বসে। আর রক্তচন্দনের ক্ষেত্রে কি দেখলাম? তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। ব্যাসবাক্যে আমরা কি লিখব? রক্ত যে চন্দন। পরেরটা দেখো, ডাক্তার সাহেব। এখানে বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা? এখানে ডাক্তারটা বিশেষ্য পদ, সাহেবটাও বিশেষ্য পদ, তাই দুটোই আমরা কি লিখেছি? বি বি, দুটোই বিশেষ্য পদ। সেখানে আমরা ব্যাসবাক্য কি করলাম? যিনি ডাক্তার তিনিই সাহেব, ডাক্তার সাহেব। এরপরে আছে কি? চালাক চতুর। চালাক আর কি? চতুর। চালাকটাও বিশেষণ, চতুরটাও কি? বিশেষণ, দুটোই বিশেষণ। কি লিখেছি? চালাক অথচ চতুর। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ হচ্ছে, কখনো দুটো পদই বিশেষ হচ্ছে, কখনো দুটো পদই বিশেষণ হচ্ছে। তাহলে যে সমাসে পূর্বপদ পরপদ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলবো কর্মধারায় সমাস। সংজ্ঞায় কি লিখেছি দেখো, যে সমাসের পূর্বপদ ও পরপদ বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন, ভাবাপন্ন মানে আবার বলছি যে কোনো কিছু হতে পারে, এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে। বোঝা গেল? এই কর্মধারায় সমাজকে কয় ভাগে ভাগ করা যায়? এদিকে চলে এসো। কর্মধারায় সমাজকে 5 প্রকারের মানে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে কি লিখেছি? সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। এই সমাজটি একটু ভালো করে বুঝতে হবে। এই উপমান, উপমিত, রূপক, এই তিনটে ভালো করে না বুঝলে পরে সমাজটির সম্পর্কে কোনো ধারণাই তৈরি হবে না। প্রথম দুটো সাধারণ বিষয়, সাধারণ কর্মধারায় আর মধ্যপদলোপী কর্মধারায়, এ দুটো আগে বুঝে নাও। সাধারণ কর্মধারায় মানে যেগুলো দেখলাম প্রথম, যেগুলো বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন, অন্য কিছু অর্থ নেই, বিশেষ্য বিশেষণ, সেগুলোই সব সাধারণ কর্মধারায়। উদাহরণে লেখা আছে রক্তচন্দন, রক্ত যে চন্দন, সাধারণ কর্মধারায়। ডাক্তার সাহেব, যিনি ডাক্তার তিনি সাহেব, সাধারণ কর্মধারায়। চালাক চতুর, চালাক অথচ চতুর, কিংবা যিনি চালাক তিনি চতুর না করে এটা করাই ঠিক আছে, এটাও কি লিখবো আমরা? সাধারণ কর্মধারায়।
পরেরটা কি আছে? মধ্য পদলোপী কর্মধারায়। আমরা জানি সমস্ত পদ যার মাঝখানের পদ লুপ্ত থেকেই যায়, সমস্ত সংক্ষেপ করে আমাদের। যেমন সিংহ চিহ্নিত আসন, এই কথাটি একসঙ্গে এত বড় না বলে আমরা একসঙ্গে কি বলে দিই? সিংহাসন বলি। তাহলে এই সিংহাসনটা কি পদ? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই সিংহাসন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ব্যাসবাক্য করলে পরে কি হবে? সিংহ চিহ্নিত আসন। তাহলে এখানটাতে সিংহাসনের ক্ষেত্রে কি চিহ্নিত শব্দটি কি ছিল? চিহ্নিত শব্দটি ছিল না, তাই চিহ্নিত পদটি কি লুপ্ত ছিল, লোপ পেয়েছিল। তাই এই সিংহাসনের ক্ষেত্রে সিংহ আর আসন প্রাধান্য পাচ্ছে কোন পদটি? আসনটা। সিংহাসন আসন পদটি মূল উদ্দেশ্য বলা, সিংহ চিহ্নিত করা বলে। তাই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাই এখানে সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত পদটি লুপ্ত হওয়ায় এটি হচ্ছে মধ্য পদলোপী কর্ম, মানে কর্মধারায়। তারপরে কি লেখা আছে? ঘর জামাই। ঘর জামাই কি হবে? যেমন ঘর পরপদ জামাই, ঘর জামাই, ঘর যে জামাই হয় না, ঘর বা ঘরে পালিত জামাই, ঘরে পালিত জামাই, মধ্যপদলোপী কর্মধারায়। পলান্ন, পূর্বপদ কি আছে? পল। পরপদ কি আছে? অন্ন। অন্ন মানে আমরা জানি ভাত, কিন্তু পল মানে জানানো হয়তো পল মানে হচ্ছে মাংস। পল মানে মাংস আর অন্ন মানে ভাত। তাহলে মাংস মিশ্রিত ভাতকে পলান্ন বলবো, যেটাকে আমরা বিরিয়ানি বলি। পলান্ন। তাহলে কি হবে? পল, পল মানে কি বললাম? মাংস। পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত অন্ন। তাহলে এক্ষেত্রে এই মিশ্রিত পদটি লুপ্ত ছিল, এর পালিত পদটি লুপ্ত ছিল, চিহ্নিত পদটি লুপ্ত ছিল, মাঝের পদটি লুপ্ত ছিল। তাই এই সমাসটির নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। এরপরে আমরা আসব উপমান আর উপমিত কর্মধারায় সমাস সম্পর্কে। এটি আলোচনা করতে গেলে চারটে বিষয় আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা এখন জেনে নেব। আমরা আলোচনা করছিলাম উপমান এবং উপমিত কর্মধারায় সম্পর্কে। এই সমাজ সম্পর্কে আলোচনা করতে গেলে যে বিষয় চারটি আমাদেরকে ভালো করে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে উপমান, উপমেয়, সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ। এক্ষেত্রে মনে রাখবে যে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ কাকে বলে, এই ধারণা না রাখতে পারলে পরে ঠিকঠাক উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় সমাজ সম্পর্কে আমরা ধারণা কোনো তৈরি করতে পারবো না। দেখো, প্রথমে দ্বিতীয়টা বলি আমি। উপমেয় মানে যাকে আমার বলা উদ্দেশ্য। আমি বললাম রামের মতো দেখতে, তো যাকে দেখতে রামের মতো শ্যাম দেখতে, তাহলে শ্যামকে বলা উদ্দেশ্য, কিন্তু শ্যামকে কার সঙ্গে তুলনা করলাম? রামের সঙ্গে। তো যেটা আমার বলা উদ্দেশ্য, যাকে আমার বলা উদ্দেশ্য, সে হচ্ছে উপমেয়। আর এই উপমেয়কে যার সঙ্গে তুলনা করি সে হচ্ছে উপমান। এ দুটো ভালো করে জানলেই হবে। এগুলো উদাহরণ দিচ্ছি। কাজলের মতো কালো চুল। কি বললাম? কাজলের মতো কালো চুল। চারটে পদ আছে, কাজলের মতো কালো চুল, এখন চারটে পদ আছে, কোনটা কি জানতে হবে। তাহলে কাজলের মতো কালো চুল, এখানটায় বলো দেখি কোনটা আমার বলা উদ্দেশ্য? কাজলটা বলা উদ্দেশ্য না চুলটা বলা উদ্দেশ্য? মানে কাকে বলতে গিয়ে বাক্যটা নিয়ে আসি? কাজলের মতো কালো চুল, চুলটাকে বলার জন্য বাক্যটা নিয়ে আসি। তাহলে এখানে প্রধান বর্ণ বিষয় কোনটা আমার? চুল। তাহলে চুল হচ্ছে কি? উপমেয়। চুল হচ্ছে কি? উপমেয়। উপমেয়। চুলকে কার সঙ্গে তুলনা করেছি? কার সঙ্গে তুলনা করেছি? কাজলের সঙ্গে। কাজল হচ্ছে কি? উপমান। এবার এখানে দেখো সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ। সাধারণ মানে দুটোর মধ্যে যেটা গুণ আছে। দেখো কাজলটাও কি কালো, চুলটাও কি কালো, তাহলে এটা হচ্ছে মানে সাধারণ ধর্ম। আর তুলনা করেছি কি শব্দ দিয়ে? মতো। তাহলে এটা হচ্ছে কি? তুলনাবাচক শব্দ। তাহলে এই বাক্যে আমরা কি বুঝতে পারলাম? যাকে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে উপমেয়। উপমেয়কে যার সঙ্গে তুলনা করি সে হচ্ছে উপমান। দুটোর গুণ যার মধ্যে সে সাধারণ ধর্ম, আর তুলনা করলে তুলনাবাচক শব্দ। কিন্তু সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে চারটে থাকবে না, দুটো থাকবে। আমাদেরকে মনে মনে তৈরি করে নিতে হবে, কিংবা একবার যদি পেরে যাওয়া ভালো কথা। যেমন রক্তের মতো লাল জবা, চারটে পদে দিয়েছি আমি। রক্তের মতো লাল জবা বলা উদ্দেশ্য কোনটা? রক্ত কেনা জবাকে, জবা ফুলকে বলা উদ্দেশ্য। জবা ফুলটা দেখে বললাম কি রক্তের মতো লাল, তাহলে জবা হচ্ছে আমার কি? উপমেয়। কার সঙ্গে তুলনা করলাম? রক্তের সঙ্গে। হলো কি? উপমান। দুটোই কি? লাল। এটা হলো কি? সাধারণ ধর্ম। এটা হলো কি? সাধারণ ধর্ম। আর মতোটা কি হলো? তুলনাবাচক শব্দ। চিড়ের মতো চ্যাপ্টা, এবার আমি তিনটে পদ দিয়েছি, আস্তে আস্তে কমাবো। তিনটে পদ, একটা দিইনি। এই মতোটা তো দেখে বুঝতে পারছো এই তুলনাবাচক শব্দ।
চিড়ের মতো চ্যাপ্টা, চিড়ে খাওয়া জিনিস, চিড়ের মতো চ্যাপ্টা হয়েছে ব্যাঙ যদি বলি আমরা, বা চিড়ের মতো চ্যাপ্টা কোনো কিছু জিনিসের নাম, যেটা বলা উদ্দেশ্য সেটাই কিন্তু নেই, এখানে আছে নেই। চিড়ের মতো চ্যাপ্টা ব্যাঙ যদি বলতাম, তো চিড়ের মতো চ্যাপ্টা ব্যাঙটাই কিন্তু নেই। আমি এটা ব্যাঙ বললাম, তোমরা অন্য কিছু ধরতে পারো। চিড়ের মতো চ্যাপ্টা কি, যেটা বলা উদ্দেশ্য সেটাই নেই, তাহলে উপমেয় আমার নেই। আছে কে, কার মতো, উপমান চিড়ে, আর দুটোই কি চ্যাপ্টা, সাধারণ ধর্ম। তাহলে এখানে কে ছিল, উপমান তুলনাবাচক শব্দ আর সাধারণ ধর্ম, কিন্তু উপমেয় নেই। এবার আমি কি বললাম, দুটো পদ দিয়েছি, নয়ন আর কমল। এবার লক্ষ্য করো, নয়ন মানে চোখ আর কমল মানে পদ্ম, আর কিছুই দিইনি। তাহলে এই দুটোর মধ্যে কোনটা উপমেয় কোন উপমান জানতে হবে আমাকে। নয়ন আর কমল, কি নয়ন চোখটা কেমন, পদ্ম, তাহলে পদ্মকে বলার জন্য চোখ নিয়ে আসি না চোখকে বলার জন্য পদ্মকে নিয়ে আসি, চোখটা কেমন পদ্মের মতো। তাহলে এখানে উপমেয় কোনটা, নয়ন, চোখটা বলা উদ্দেশ্য, নয়ন হচ্ছে উপমেয়, আর কমল হচ্ছে কি উপমান। সাধারণ ধর্ম কি হবে, নেই। নয়নের মতো, নয়ন কমলের মতো সুন্দর, তা সুন্দরটা কি, নয়নটাও সুন্দর হতো কমলটাও সুন্দর হতো, মতোটা তুলনাবাচক শব্দ। তাহলে এখানে কি আছে, নয়ন আর কমলে কে কে আছে, নয়ন আর কমলে কে কে আছে, নয়নে আছে উপমেয়, আর কমলটা কি উপমান, কে নেই, সাধারণ ধর্ম নেই। এবার দেখো পয়েন্ট দিদি, ফুটি আর ফাটা, ফুটি আর ফাটা, ফুটি মানে ফুট, এক ধরনের ফলের নাম ফুট, যেটা রোদে ফেটে যায়, ফুটির মতো কি ফাটা। তাহলে ফুটির বাক্যটা যদি কী কী আছে আমি বুঝতে না পারি, তাহলে কী করো, চারটাকে মনে মনে চারটে করে নিচ্ছি, চারটে করে নেবো। ফুটি ফাটা কি, ফুটি ফাটাতে আমরা করতে পারি, ফুটির মতো ফাটা জমি, ফুটির মতো ফাটা রাস্তা, ফুটির মতো ফাটা মাঠ। তাহলে বলা উদ্দেশ্য কোনটা হলো, ফুটির মতো ফাটা মাঠ, মাঠটা উদ্দেশ্য, মাঠটা নেই এখানে, কে গেছে, মতও নেই মাঠও নেই, তাহলে উপমেয়টাই নেই। এখানে কে আছে, মাঠটাও ফাটা ফুটটাও ফাটা, তাহলে এটা সাধারণ ধর্ম বুঝতে পারছি আমরা। তাহলে এখানে কি আছে, উপমান আছে, আর কি আছে, সাধারণ ধর্ম আছে। এবার এই সমাজ দুটোই, উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায় পড়ার সময় আমাকে দেখতে হবে কোন দুটো আছে। এই দুটো পদ দিয়েছি, নয়ন কমলের ক্ষেত্রে দেখলাম কি উপমেয় আছে উপমান আছে, ফুটি ফাটার ক্ষেত্রে ক্ষেত্রে উপমান আছে সাধারণ ধর্ম আছে। এইটা নির্ণয় করতে পারলে সমাজটি হয়ে যাবে। এখানে চলে এসো, এবার আমি লিখি উপমান আর সাধারণ ধর্ম, কি উপমান আর সাধারণ ধর্ম পেয়ে গেছি। তাহলে এইসবে পড়ে আমার উপমান আর সাধারণ ধর্ম থাকলে পরে সমাজটি হবে কি উপমান কর্মধারায়। উপমান আর সাধারণ ধর্ম থাকলে কি করব, উপমান কর্মধারায়। এই সমাসের ক্ষেত্রে কি ব্যাস বাক্যে কি হবে, মাঝে ন্যায় হবে। মাঝে ন্যায় হবে মানে কেমন করে ন্যায় হবে, যেমন চিড়ে চ্যাপ্টা লিখেছি, চিড়ের মতো চ্যাপ্টা না লিখে পরীক্ষায় কি থাকবে, চিড়ে চ্যাপ্টা, তাই মাঝে ন্যায় কী করেছি, চিড়ের ন্যায় চ্যাপ্টা, চিড়ের ন্যায়ের জায়গায় মতো করলেও হতো আমাদের, চিড়ের মতো চ্যাপ্টা, মাঝখানে ন্যায় হচ্ছে উপমান আর সাধারণ ধর্ম আছে, এটা হবে উপমান কর্মধারায়। তার সংজ্ঞাতে কি বলবো, উপমান কর্মধারায় সমাসের সংজ্ঞা, যে কর্মধারায় সমাস উপমান আর সাধারণ ধর্মের মধ্যে হয় তাকে বলা হয় উপমান কর্মধারায় সমাস। লিখে নেবে, যে কর্মধারায় সমাস উপমান আর সাধারণ ধর্মের মধ্যে হয় তাকে বলা হয় উপমান কর্মধারায় সমাস। ব্যাস বাক্যে ন্যায় বা মতো কোথায় বসে, মাঝখানে বসে। এখানটায় দেখো উপমান আর উপমেয়, উপমেয় উপমান পেয়েছিলাম, এটা উলট পালট হতে পারে, কোনো অসুবিধা নেই। উপমান আর উপমেয়, এটা কি বলবো, উপমান আর উপমেয় হলে পারে, যদি সাধারণ ধর্ম না থাকে তাহলে উপমিত কর্মধারায় সমাস। সংজ্ঞায় কি বলবো, যে কর্মধারায় সমাস উপমান ও উপমেয়ের মধ্যে হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায় সমাস। এক্ষেত্রে শেষে ন্যায় হবে, ন্যায়টা কোথায় বসবে, এখানে মাঝে বসলো শেষে, এবং কথা অমৃত লিখলাম, কথা আর অমৃত, কথার ন্যায় অমৃত হতো না, এখানটায় হয়েছে কথা অমৃতের ন্যায়, কথা অমৃতের ন্যায়। তাহলে এটা কি হলো, উপমিত কর্মধারায় সমাস। দুটো সমাজের পার্থক্যটা কি, উপমান কর্মধারায় সমাস হয় উপমান আর সাধারণ ধর্মের মধ্যে, উপমিত কর্মধারায় সমাস হয় উপমান আর উপমেয়ের মধ্যে। ব্যাস বাক্যে ন্যায় বসে মাঝখানে, ব্যাস বাক্যে ন্যায় বসে শেষে। এই হলো তোমার মধ্য কর্মধারায় সমাসের উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়। বইয়ের উদাহরণগুলো দেখবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। আরেকটি ভাগ আমাদের আছে রূপক কর্মধারায়, এটা একটু দেখে নাও। রূপক কর্মধারা, এটা বলে দিই, এখানটাতে এটা মুছে দিই।
রূপক কর্মধারায়। রূপক, রূপক মানে হচ্ছে অভেদ, অভয়কার দ, অভেদ মানে যার কোনো ভেদ নাই। কবি কল্পনায় ভেদ নাই। ভেদ কি দুটোর মধ্যে ভেদ আছে? অভেদ, ভেদ মানে আলাদা, অভেদ মানে ভেদ নেই। রূপক হচ্ছে অভেদ, মানে কবি কল্পনায় কোনো ভেদ নেই। সেটা কি? যেমন লিখলাম ধরো এখানে আঁখি, আই চন্দ্রবিন্দু ক্ষয়সী, আঁখি পাখি, পয়াকার ক্ষয়সী, আঁখি পাখি। তাহলে আঁখি মানে চোখ আর পাখি মানে পাখি আমরা জানি। তাহলে এটা রূপক কী করে বুঝবো? যেমন আবার লিখলাম ধরো বিদ্যা রত্ন, এটা ভালো করে বুঝতে পারবে। বিদ্যা রত্ন, পূর্বপদ কোনটা? বিদ্যা। পরপদ কোনটা? রত্ন। আঁখি পাখির পূর্বপদ কোনটা? আঁখি। পরপদ কোনটা? পাখি। এক্ষেত্রে কি হয় না, বিদ্যা আর রত্ন, বিদ্যাটা হচ্ছে কার মতো? রত্নের মতো মূল্যবান। তাই এর দুটোর মধ্যে কোনো ভেদ নাই। কবি বলছেন বিদ্যা কেমন? রত্নের মতো, এর মধ্যে কোনো ভেদ নাই, দুটো অভেদ। সেক্ষেত্রে বিদ্যা রত্ন কী হচ্ছে? এটা হবে বিদ্যা, ব্যাস বাক্যে বসবে রূপক কর্মধারায় রূপ, রত্ন। তাহলে আঁখি পাখি কী হবে? আঁখি রূপ পাখি। যেমন মন মাঝি, মন রূপ মাঝি। আশালতা, আশা রূপ লতা। এটা রূপক কর্মধারায় সমাস। আগে বলবো যে কর্মধারায় সমাসে কি হয়? পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পিত হয়। যে কর্মধারায় সমাসে পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পিত হয় তাকে বলা হয় রূপক কর্মধারায় সমাস। সংক্ষেপে আমাদের কর্মধারায় সমাসের সাধারণ কর্মধারায়, মধ্যপদগুলি কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় পড়ানো হলো। বইয়ে সংজ্ঞাগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে। এরপরে আমরা যে বিষয়, যে সমাস সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে নিত্য সমাস। এই নিত্য কথার অর্থ হচ্ছে সতত, সর্বদা, প্রত্যহ। নিত্য কথার অর্থ কি বললাম? সতত, সর্বদা, প্রত্যহ। শব্দটিকে ভাঙলে হবে নিযোগ ত সমান নিত্য। এই সমাসটা কি? এই সমাসে ব্যাস বাক্য হয় না। ব্যাস বাক্য করতে গেলে কি অন্য কোনো পদকে ধার করতে হয়। যেমন দেখো এখানে লিখেছি আমরা উদাহরণ, আগে দেখো পরে সংজ্ঞায় যাচ্ছি আমরা। দাঁড় কাক, এই দাঁড় কাক, দাঁড় যে কাক করি, তাহলে পরে যে কাক দাঁড়ায় তাকে দাঁড় কাক, তা তো নয়। এক প্রজাতির কাকের নামই হচ্ছে কি? দাঁড় কাক। তাই এর ব্যাস বাক্য হবে না। দাঁড় কাক কী হবে? দাঁড় কাকই থাকবে। কৃষ্ণ সর্ব, কৃষ্ণ মানে তো কালো, কৃষ্ণ, কৃষ্ণ সর্ব কী হলে? কৃষ্ণ যে সর্প বললে পরে কী হবে? তখন কৃষ্ণটা কি বিশেষণ হয়ে যাবে। তাহলে কালো যে সর্প, তাহলে যে কোনো প্রজাতির কালো সাপকে তো কৃষ্ণ সর্প তা তো হয় না। কৃষ্ণ সর্প হচ্ছে একটা সাপের নাম। যেমন ঢোর সাপ, আদ্রের সাপ, অজগর সাপ। কৃষ্ণ সর্প মানে কৃষ্ণ সাপ এক ধরনের সাপের নাম। তো কৃষ্ণ যে সর্প হলে হয়ে যায় কি? কালো যে সাপ। তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই কৃষ্ণ সর্প কী হবে? কৃষ্ণ সর্পই থাকবে। এই সমাজকে এর কোনো ব্যাস বাক্য হচ্ছে না, তাই এর নিত্য মানে কি? একই থাকছে, তাই এর নাম নিত্য সমাস। কিন্তু কি বলেছি? ব্যাস বাক্য হয় না, কিংবা করতে গেলে অন্য কোনো পদকে নিয়ে আসতে হবে। জল মাত্র, জল মাত্র মানে সেখানে শুধুই জল আছে, আর কিচ্ছু নেই। তাই জল মাত্র কী করেছি? কেবল জল। গ্রামান্তর কি? অন্য গ্রাম, অন্য গ্রাম। মতান্তর অন্য মত। মনন্তর অন্য মনু। এরকম কি অন্য পদকে নিয়ে আসতে হয়েছে। দুটোর ক্ষেত্রে দেখলাম কি কোনো পদই আসেনি, দুটোর ক্ষেত্রে কোনো পদ এসেছে বাইরে থেকে। তাই নিত্য সমাসের সংজ্ঞাতে প্রথমে কী হলো? যে সমাসের ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে চাইলে অন্য পদের সাহায্য লাগে তাকে বলে নিত্য সমাস। এই নিত্য সমাসের দু রকম দেখলাম এখানটাতে। তাই নিত্য সমাস কয় প্রকারের? দুই প্রকারের। একটা হলো অবিগ্রহ নিত্য সমাস, আর যে অশ্বপদ বিগ্রহ নিত্য সমাস। অবিগ্রহ মানে যেটাকে ব্যাস বাক্য হবেই না, দাঁড় কাক, কৃষ্ণ সর্ব, এটা হলো অবিগ্রহ নিত্য সমাস। আর অশ্বপদ বিগ্রহ নিত্য সমাস মানে যেটা অন্য পদের সাহায্য লাগবে তাকে বলা হচ্ছে অশ্বপদ বিগ্রহ নিত্য সমাস। এ হলো সংক্ষেপে নিত্য সমাস। বাড়িতে বইয়ে ভালো করে দেখবে, উদাহরণগুলো না বুঝতে পারলে কমেন্টে বলবে। এবারে আমরা আলোচনা করব অলপ সমাস সম্পর্কে। অলপ, অলপকে অলুক সমাসও বলা হয়। অলপ মানে নয় লোপ, মানে লুপ্ত হবে না। কে লুপ্ত হবে না? পূর্বপদের বিভক্তিটা লুপ্ত হবে না। সমাসে দুটো পদ থাকে, পূর্বপদটি যা ছিল তাই থাকলে পরেই অলপ। আমরা দেখেছি তো অনেক সমাসের ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পাচ্ছে না। ঠিকই সেরকমই এই সমাসের যে যে পদে লোপ পায়নি সেই সেই ভাগের মধ্যে অলপ সমাস পড়বে। সংজ্ঞায় কী লিখবে দেখো? যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। তিন প্রকারের হতে পারে। অলপ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে হতে পারে, তৎপুরুষের ক্ষেত্রে হতে পারে, বহুব্রীহির ক্ষেত্রে হতে পারে। তাই অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ, অলপ বহুব্রীহি। অলপ দ্বন্দ্ব উদাহরণে কী লিখেছি? বনে বাজারে, ব্যাস বাক্য কী হবে?
বনে ও বাজারে, এটা আমরা করেছিলাম দ্বন্দ্ব সমাস। কিন্তু যখন দ্বন্দ্ব সমাস করার সময় দেখব যে বনেটা পুরোপদ এখানে বনেই থেকেছে, বনে এটা বনি বা বন হয়নি, পুরোপদ লুপ্ত হবে না, তখন দ্বন্দ্ব করব। দ্বন্দ্ব করার সময় খেয়াল রাখতে হবে কী হবে সেটা, অলোপ দ্বন্দ্ব। সেরকম আরও উদাহরণ কি, দুধে ভাতে, দুধে ও ভাতে, হাটে বাজারে দিয়েছিলাম আগের দিনকে, হাটে ও বাজারে দ্বন্দ্ব সমাস, কিন্তু কোন দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব। কেন অলোপ, পূর্বপদের বিভক্তিটা লোপ পায়নি। সেরকম অলোপ তৎপুরুষ, তেলে ভাজা, তেলে ভাজা, তেল দিয়ে ভাজা, তাহলে অলোপ করণ তৎপুরুষ, পায়া দিয়ে ঠেলা, হাতে গড়া, হাত দিয়ে গড়া, করণের ক্ষেত্রে হতে পারে, কর্মের ক্ষেত্রে হতে পারে, সম্বন্ধের ক্ষেত্রেও হতে পারে তৎপুরুষ। এরপরে আছে অলোপ বহুব্রীহি। বহুব্রীহি সমাস, কিন্তু পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, তখন তো আমরা কী করবো, অলোপ বহুব্রীহি। গায়ে হলুদ, কী করেছি, গায়েটা গায়েই থেকেছে, দেখো এখানে পূর্বপদ কি গায়ে আছে, গায়ে গায়ে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, জুতো পাই যার, জুতোটা জুতোই আছে, মুখেটা মুখে আছে, গায়েটা গায়ে আছে, পূর্বপদের বিভক্তি লোপ পায়নি, সেহেতু এটা হচ্ছে কি অলোপ বহুব্রীহি সমাস। অলোপ মানে নয় লোপ, নয় লুপ, অলুপ বা অলোপ, ঠিক আছে। 3 প্রকারের হলো। আরেকটি সমাসের আমাদের ভাগ থাকবে, কোনো কোনো বইয়ে দেখবে বাক্যাশ্রয়ী সমাস, মানে কি গোটা বাক্যটাই সমস্ত পদ, কি বলেছে, বাক্য বা বাক্যাংশ যখন সমস্পদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস। যেমন কি বসে আঁকো প্রতিযোগিতা, একটাই পদ, ব্যাস বাক্য বললে এটাই হবে, বসে আঁকো প্রতিযোগিতা, এটা অনেক বড় বাক্য, তাই না একটা, তাই এটার নাম হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। যা ইচ্ছে তাই, একসঙ্গে আমরা কী বলি, যাচ্ছে তাই, এটাও কার উদাহরণ, বাক্যাশ্রয়ী সমাস। তাহলে সমাস আমরা 3টি পর্বে আলোচনা করলাম, প্রথম, দ্বিতীয়, এটা হলো 3 নম্বর পর্ব। সমাস ভালো করে বুঝতে গেলে পরপর 3টে পর্ব ভালো করে বুঝতে হবে, খাতায় লিখতে হবে, বইয়ের উদাহরণগুলোকে দেখতে হবে, উদাহরণ দেখার পর বুঝতে না পারলে আমাকে জানাতে হবে, বোঝানোর চেষ্টা করব। এই হলো আমাদের সংক্ষেপে সমাস। সমাস কথার অর্থ সংক্ষেপ, ব্যাস কথার অর্থ বিস্তার, সম্পূর্বক অস যোগ ঘং সমান সমাস, বিপূর্বক অস সমান ব্যাস। সমাসের প্রয়োজনীয়তা কি আমাদের, না সমাস নতুন নতুন শব্দ সৃষ্টিতে সাহায্য করে, শব্দকে সংক্ষিপ্ত করে, শব্দের সৌন্দর্য বৃদ্ধি করে। এ হলো আমাদের সমাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা। সমাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব।